ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক 8টি সাপ্তাহিক আয়োজন মধুমতি ব্যাংক বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, গত কয়েক বছর ধরেই বাংলাদেশের স্থানীয় এবং বিদেশি বিনিয়োগ ক্রমাগত কমছে। পরিসংখ্যান বলছে সদ্য সমাপ্ত অর্থ বছরের প্রথম 8 মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে এলসি খোলার হার কমেছে প্রায় 30%। একই সময় বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ছিল 6.82%, যা 2004 সালের পর সবচেয়ে কম। বেসরকারি খাতে বিনিয়োগের হার জিডিপির 20%-এর নিচে নেমে গেছে। বৈদেশিক বিনিয়োগ কমেছে প্রায় 10%। বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক অনিশ্চয়তা, নীতি নির্ধারকদের দ্বিধাগ্রস্ততা, আমলাতান্ত্রিক জটিলতা, ব্যাংক ঋণে উচ্চ সুদহার, বিদ্যুৎ জ্বালানি সংকট সব মিলিয়ে ব্যবসায়ীদের মধ্যে আস্থার বড় অভাব দেখা যাচ্ছে। এর প্রভাবে কর্মসংস্থান যেমন সংকুচিত হচ্ছে, তেমনি ঝুঁকিতে পড়ছে অর্থনীতির ভবিষ্যৎ। এমন এক বাস্তবতায় দেশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা কোথায়, কিভাবে স্থবিরতা কাটিয়ে ওঠা যায় এবং আগামীতে কী ধরনের বাস্তব পদক্ষেপ প্রয়োজন, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো আজকে আলোচনার বিষয় বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যে স্থবিরতা গতি আনতে করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন BIISS এর গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির এবং সাংবাদিক মোস্তফা কামাল। অনলাইনে যুক্ত আছেন BKME এর সাবেক সভাপতি ফজলুল হক। যাচ্ছি মূল আলোচনায়। জনাব মোস্তফা কামাল, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। 2022 সালে যেখানে বেসরকারি খাতে বিনিয়োগ জিডিপির 23.5%, সেখানে 2025 সালে তা 20%-এর নিচে। বর্তমানে দেশে বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যে যে স্থবিরতা দেখা যাচ্ছে, তার মূল কারণগুলো কি বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। প্রধানত যে কারণটি সেটি হচ্ছে অনিশ্চয়তা। ব্যবসা প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে সেটি হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। এরপরে আছে 1 নম্বর 2 নম্বর করে যদি ধরি, গ্যাস বিদ্যুতের প্রয়োজন মতো চাহিদা পূরণ করা, সরকারের কাছ থেকে নীতি সহযোগিতা পাওয়া। কোনো ব্যবসায়ী ছোট বড় মাঝারি ক্ষুদ্র যেই মাপেরই হোক, কখনোই সরকারের কাছে তারা অর্থ সহায়তা চায় না। 24-এর যেই গণ অভ্যুত্থান অথবা যেই বিপ্লব, একটা মোটামুটি হোক, মোটা দাগে না হলেও সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ অন্তত নিঃশ্বাস নেওয়ার মতো একটা পরিবেশ তারা পাবেন, কিন্তু দুঃখজনকভাবে সেটা তারা পাননি। ব্যবসায়ীরা প্রতিদিনে ওটার শিকার। ব্যবসায়ীরা কিন্তু অন্যদের মতো হয়তো রাস্তায় নামতে পারছেন না। কোনো ব্যবসায়ীর পক্ষে তার কর্মচারীদের কাছে বোঝানো সম্ভব নয় যে তিনি বাজে অবস্থায় আছেন। এই বাস্তবতা মেনে ব্যবসায়ীদের চলতে হচ্ছে। আবার যে একটা ট্র্যাজেডি, আজ থেকে 20-22 বছর আগে ব্যবসায়ীদের উপরে যে একটা ধকল গেছে, অর্থাৎ 111-এর কথা বলছি আমি, তো ওই সময়ে ব্যবসায়ীদেরকে কালো দুনিয়ার মানুষ সাজানো হয়েছিল। তাদের কার কাছ থেকে কত টাকা নিয়ে যাওয়া হয়েছিল ওই সময়ে আজ পর্যন্ত তারা কিন্তু খুব শব্দ করে বা আওয়াজ দিয়ে সেটা চাইতেও পারেন না, দম ধরে থাকতে হয় যেটাকে বলে। এর পরবর্তীতে আপনি দেখেন 15 বছর 7 মাসের শাসন। ওই সময়ও কখনো কখনো বলা হয়েছে যে সরকার ব্যবসা বান্ধব, আর কখনো কখনো আরও একটা আগ বাড়িয়ে বলা হয়েছে ব্যবসায়ী বান্ধব। আবার তাদের জন্য চরম দুর্ভাগ্য, বর্তমানে যে সরকারটি আছে, এই সরকারের যে শীর্ষ ব্যক্তি তিনি অর্থনীতির মানুষ এবং মোটা বড় দাগের অর্থনীতিবিদ, তিনি বিশ্বজোড়া তার খ্যাতি। আবার এই সরকারে তার কলিগ হিসাবে আছেন অন্তত 4 জন বিশিষ্ট অর্থনীতিবিদ। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের কোনো দেশে পড়ানো হয়, ওগুলো পরে ভালো মার্কস পাওয়া যায় পরীক্ষায়, কিন্তু প্র্যাকটিক্যালি অর্থাৎ প্রায়োগিকভাবে তারা একটু একটু করে ব্যর্থই হচ্ছেন। তো কেন ব্যর্থ হচ্ছেন সেটার হয়তো অনেক ব্যাখ্যা থাকতে পারে। তো পুঁজির প্রশ্নে যেটা আপনি বলছিলেন, বিনিয়োগের প্রশ্নে, সেই ব্যাখ্যাগুলো আপনার কাছে পরে এসে আবার শোনার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। জনাব ফজলুল হক, রাজনৈতিক অনিশ্চয়তা, আমলাতান্ত্রিক জটিলতা, ডলার সংকট, ব্যাংক ঋণে উচ্চ সুদহার এবং নিরাপত্তা সংশ্লিষ্ট চ্যালেঞ্জগুলো বিনিয়োগ পরিকল্পনাকে কিভাবে প্রভাবিত করছে এবং এগুলো আপনারা কিভাবে মোকাবিলা করছেন? ধন্যবাদ। আপনার ভূমিকাতে আপনি বলছিলেন যে আমাদের যে সামগ্রিক যে পরিবেশটা এখন বিরাজ করছে, নতুন বিনিয়োগের কথা যদি আপনি বলেন, সেটা নতুন বিনিয়োগ বান্ধব বিষয়টা আমি মানতে নারাজ। আমি মনে করি যে ব্যবসায়ী সমাজের সঙ্গে বর্তমান সরকারের এক ধরনের একটা দূরত্ব তৈরি হয়ে আছে ফ্রম ডে ওয়ান। বিগত সরকারের আমলে একটা অলিগার্ক শ্রেণী তৈরি হয়েছিল এবং এই যে জন আন্দোলন, জনরোষ, সেই জন আন্দোলন বা জনরোষটা কিন্তু সেই অলিগার্কদের বিরুদ্ধেও ছিল। সো এবং এই নতুন সরকার যখন ক্ষমতায় আসে, এই বর্তমান সরকার, এই অন্তর্বর্তী সরকার, তারা আমার মনে হয় যে ব্যবসায়ীদের সঙ্গে ডিল করতে গিয়ে তারা এক ধরনের মানসিক সংকটে ভুগছেন যে তারা কি ব্যবসায়ী মানেই কি অলিগার্ক কিনা,
এই এই একটা সংকটে তাদের একটা দোদুল্যমানতা, একটা সংশয় সংকট এইখানে তারা ভুগছেন বলে আমি খুব কাছ থেকে যেটা অবজার্ভ করেছি। এখন যে অর্থনীতি সেটা প্রাইভেট সেক্টর লেড ইকোনমি, মানে এটা ব্যক্তি খাতের উপর নির্ভর করে এই অর্থনীতি চলছে। কিন্তু প্রাইভেট সেক্টরের লোকজনের সঙ্গে সরকারের ইন্টারেকশনটার ভিতরে এক ধরনের দূরত্ব আছে। এই দূরত্বটা কৌশলগত না মানসিক নাকি এটা এটা আমার কাছে পরিষ্কার না, কিন্তু যে কারণেই হোক একটা দূরত্ব আছে। ব্যবসা বাণিজ্য যার যেই বিনিয়োগটা আছে সেটা সরকার এখন সহায়তা করুক বা না করুক, সরকার আমার সঙ্গে থাকুক বা না থাকুক, আমার নিজের প্রয়োজনেই আমি ব্যবসাটা চালিয়ে যাবার সর্বোচ্চ চেষ্টা করবো। ইট ইস কোয়েশ্চেন অফ মাই সার্ভাইভাল। দেশি বিনিয়োগ যখন আসবে না তখন পাশাপাশি বিদেশি বিনিয়োগ আশা করাটা একেবারেই বোকামি। বিদেশি বিনিয়োগকারী বিনিয়োগ করবে না। তারা যখন দেখবে যে দেশীয় বিনিয়োগকারীরা বিনিয়োগ করছেন না, তো আমার মনে হয় যে পৃথিবীতে এমন কোনো বিদেশি বিনিয়োগকারী নাই যিনি এই দুঃসাহস দেখাবেন যে এখানে সে বিনিয়োগ করবেন। সো পুরোপুরি পরিস্থিতির একটা মানে এই আস্থার যে সংকটের জায়গাটা তৈরি হয়ে আছে বিভিন্ন কারণে, সেই জায়গাটার উন্নতি না হওয়া পর্যন্ত বিনিয়োগ পরিবেশের একটা বড় ধরনের কোনো উন্নতি হবে না বলেই আমার কাছে মনে হয়, এবং কারণগুলি আপনি ব্যাখ্যা করেছেন আর কি। হ্যাঁ, ইতিমধ্যে আলোচনা হয়েছে অনেকবার। ধন্যবাদ। ডক্টর মাহফুজ কবির, বর্তমান ব্যাংকিং খাত ও আর্থিক নীতিমালার দুর্বলতা এবং সরকারের নীতি সহায়তা ব্যবসায়ীদের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলছে? সরকারের এখন প্রায়োরিটিগুলো কি? হ্যাঁ, প্রায়োরিটির মধ্যে 1 নাম্বার প্রায়োরিটি কিন্তু সংস্কার, আর 2 নাম্বার হলো বিচার, আর 3 নাম্বার নির্বাচন। এখন আপনি যদি খেয়াল করেন তাহলে বুঝবেন যে এখানে কিন্তু যে অর্থনীতির গতি বাড়ানো, এটা কিন্তু এই মুহূর্তে আসলে সরকারের প্রায়োরিটি নয়। হ্যাঁ আছে, মানে 3টা যে মূল প্রায়োরিটি সেটার মধ্যে নেই। তো এখন অগ্রাধিকারের মধ্যে যে বিষয়গুলো আছে সেটা হলো যে ঠিক আছে, সংস্কার করা হবে, যে আমাদের ব্যাংকিং খাতও সংস্কারের একটা বড় জায়গা, সেখানে কিন্তু অনেকগুলো কাজ হচ্ছে। এবং আরেকটা যদি খেয়াল করেন সেটা হলো যে রিজার্ভের পরিমাণ কিন্তু বেড়ে গেছে, এবং এই মুহূর্তে আসলে 30.51 বিলিয়ন কিন্তু আমাদের মোট যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। এবং এইটার সঙ্গে কিন্তু এই যে ব্যাংকের যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে শৃঙ্খলার মধ্যে আসছে। তবে আমাদের যে খেলাপি ঋণ সেটা কিন্তু একটা পাহাড় সম হয়ে গেছে আর কি। এখন ব্যাংকগুলো কিন্তু চলতে পারছে না, এবং এইটাই কিন্তু মূল সমস্যা আসলে। আমাদের যে বিনিয়োগ পরিস্থিতি সেটার উন্নতি হতে পারছে না। এই অবস্থায় কিন্তু প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথ সেটা কিন্তু অনেক কম। 20 বছরে আমরা এত কম গ্রোথ দেখিনি। তার মানে খুব সামান্য পরিমাণে হয়তো যদি সুদের হার কমে, মানে ঋণের সুদের হার, তাহলে সেক্ষেত্রে এটাও একটা সম্ভাবনা বলে আমরা চিন্তা করছি। একই সঙ্গে আমরা আরেকটা কন্ট্রাকশনারি ফিসকাল পলিসির মধ্যে দিয়ে গেলাম। তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে কি যে এখন ডাবল কন্ট্রাকশন যদি হয় বা এরকম চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে আসলে বিনিয়োগকারীরা আরও সময় নেবেন। এই ব্যাংক খাতে সংস্কারটা যদি আবার বিনিয়োগ বান্ধব না হয়, এবং নতুন যে মুদ্রানীতিটা আসছে সেটাও যদি এক্সপানশনারি বা সম্প্রসারণমূলক বা অন্তত নমনীয় যদি না হয়, তাহলে সেক্ষেত্রে বিনিয়োগে হয়তো আমরা খুব একটা সুখবর পাবো না সামনের দিনগুলোতে। জি, ধন্যবাদ আপনাকে। যারা মোস্তফা কামাল, নীতি নির্ধারকরা প্রায় বলেন দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ ক্রমাগত উন্নত হচ্ছে, কিন্তু পরিসংখ্যান বলছে বিপরীত কথা। এই বিভ্রান্তি কেন? এই বিভ্রান্তি একেবারে দৃশ্যমান, অদৃশ্য নয়, সাদা চোখে দেখা যায়, প্রতিনিয়ত দেখা যায়। ছোট্ট করে যদি আমি একটা উদাহরণ দিই, শুধু বিনিয়োগ প্রশ্নে, ব্যবসায়ীর বিনিয়োগ নয়, একজন ভিখারিরও একটা বিনিয়োগ থাকে। কমের পক্ষে সেটা হচ্ছে একটা ভাঙ্গা প্লেট, ওখানে কয়েকটা কয়েন যেটা দিয়ে সে আওয়াজ তুলবে, এটাই তার কাছে ছোট্ট বিনিয়োগ। এই বিনিয়োগকারী কাউরান বাজারে বসুক আর শাহবাগে বসুক, সেও তার ওই প্লেট আর ওই কয়েকটা কয়েনের নিরাপত্তা চায়, আবার পাশাপাশি একটু স্বীকৃতিও চায়। এই সরকার আমলে যেটা খুব সুন্দর একটা পরিবেশ ছিল, কারণ আমাদের সামনে একটা দগদগে একদম টাটকা উদাহরণ আছে। শ্রীলঙ্কায় কিন্তু আমাদের এখানে যে স্কেলে আন্দোলন হয়েছে অথবা অভ্যুত্থান হয়েছে, স্কেল দুইটা কিন্তু কাছাকাছি। আমাদের এখানেও গণভবনে গিয়ে কিছু লোক গোসল করেছে, মাছ লুট করেছে, পাখি শিকার করেছে। শ্রীলঙ্কার সিনারিও কিন্তু সেটাই। কিন্তু ম্যাজিকের বিষয় হচ্ছে শ্রীলঙ্কায় অল্প সময়ের মধ্যে তারা কিন্তু ওই ক্ষত শুকিয়ে ফেলেছে। তো তথ্য নেওয়া খুব সহজ। ওখানে শ্রীলঙ্কার যেই নতুন সরকারটি, তারা দ্রুত অর্থনীতিকে গুরুত্ব দিয়েছে। রাজনীতির সাথে অর্থনীতির যে একটা কেমিস্ট্রি আছে, তারা সেটাকে গুরুত্ব দিয়েছে। খুব দ্রুত তারা আইন শৃঙ্খলার উন্নতি ঘটিয়েছে। খুব দ্রুত ব্যবসায়ীদের সাথে একটা নিবিড় যোগাযোগ করেছে, কারণ ব্যবসায়ীদের কাছে বাড়তি কিছু ম্যাজিক আছে যেটা অন্য কারো কাছে নেই। কারণ তারা হচ্ছে প্র্যাকটিক্যালি অর্থনীতির একদম ভিতরে থেকে দেখেন, যেটা আমরা যারা একটু পুঁথিগত বিদ্যা আছে তারা হয়তো পরীক্ষায় ভালো ফলাফল করি, ভালো পড়াই, কিন্তু প্র্যাকটিক্যালটা আমরা ওইভাবে কিন্তু পারি না যেটা ব্যবসায়ীরা পারেন।
আমরা বিনিয়োগের কথা বলি, নিয়োগের কথা বলি, নিয়োগ আর বিনিয়োগ দুটার মধ্যে কিন্তু একটু সংযোগ আছে। বাংলাদেশের 93% বেশি নিয়োগ কিন্তু বেসরকারি সেক্টর। আমরা দেখা যাচ্ছে যে তাদেরকে ক্রমাগত অগ্রাহ্য করছি। গত 9-10 মাসে আমার কাছে যে ভাষা তথ্য, যেসব মিল ফ্যাক্টরি বন্ধ হয়েছে 1 লাখের উপরে নতুন বেকার পয়দা হয়েছে। তাদেরকে নিয়ে কারো কোনো ভাবনা আছে বলে এখনও আমাদের কাছে তথ্য নেই। তো এই বেকাররা কি করছে? কিছু না করে কিন্তু থাকছে না, কোথাও না কিছু করছে। তারাও এক অর্থে সমাজে ডিস্টার্ব ক্রিয়েট করছে, আমরা গুরুত্ব দিচ্ছি না। আবার সরকার দেখেন একটি রাজনৈতিক দলের সাথে 10-12 বার এই পর্যন্ত দেখা সাক্ষাৎ মানে সরকারের যে অর্থনীতির যে প্রায়োরিটি, সেই প্রায়োরিটি লাইনে কিন্তু আমরা মনোনিবেশ করতে দেখছি না। এবং প্রতি বছর যে 22 থেকে 25 লাখ যুবক যারা তরুণ, যারা আপনার কর্মসংস্থানের জন্য রেডি হচ্ছে, তাদের নিয়ে যদি চিন্তা না করি তাহলে তো এটা তো আপনার মানে আরো ভয়ঙ্কর পরিস্থিতির এরই মধ্যে আমরা বার্তা পাচ্ছি। পুরনো বেকারে আমরা কুলাতে পারছি না সংকলনের প্রশ্নে, ওখানে আবার নতুন বেকার পয়দা 1 লাখের উপরে। এই গেল একদিক। দ্বিতীয়ত, সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ক্রমাগত বৈঠক করছে, বারবার করছে, সকাল বিকালও করছে, বিদ্যুতের মিটার রিডারদের সাথেও করছে, ট্রেনের মাস্টার রোলের কর্মচারীদের সাথেও করছে, ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদের সাথেও বসছে। একমাত্র বসার খবর নাই আমাদের কাছে ব্যবসায়ীদের সাথে। অথচ এই সরকারে ব্যবসা বুঝা কয়েকজন লোক আছেন, 3 জন উদ্দিন তো অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ এবং তাদের সততা নিয়ে প্রশ্ন নাই, দক্ষতা প্রশংসিত। আমি যদি নাম উচ্চারণ করি, ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আরেকজন উদ্দিন সালেহ উদ্দিন আহমেদ, আরেকজন উদ্দিন শেখ বশির উদ্দিন। তো তাদের কারো সাথেই, অথবা সরকারের সাথেও, সামগ্রিক সরকারের সাথেও বা প্রধান উপদেষ্টার সাথেও, বা প্রধান উপদেষ্টা বাদে দিলাম, বাকিদের সাথে ব্যবসায়ীদের কোনো দেন দরবার হয় বা বৈঠক হয় বা তাদেরকে মাঝে মধ্যে হলেও ডাকেন, এরকম তথ্য কিন্তু আমাদের কাছে নেই। কিন্তু সরকারের দিক থেকে আবার বিনিয়োগের একটা উচ্চাসা প্রকাশ করা হয়। তো বিনিয়োগ, প্রথমত বিনিয়োগ, এরপরে সরকারি বেসরকারি অথবা দেশি বিদেশি ভাগ করা। তো বিনিয়োগের জন্য শর্তবোধ একই। বিদেশিদের জন্য নিশ্চয়ই বাংলাদেশে ভিন্ন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি কাজ করবে না। নিশ্চয়ই যেই বন্দর আমাদের দেশের ব্যবসায়ীরা ব্যবহার করেন, বিনিয়োগকারীরা ব্যবহার করেন, বিদেশিরাও সেটাই ব্যবহার করবেন। তো সেই ক্ষেত্রে বিদেশি দাওয়াত দেয়া আর দেশিদেরকে অন্তত কাছে টানা, দুটার মধ্যে বোধহয় দেশিদেরকে কাছে টানা একটু সহজ। কিন্তু সরকারের দিক থেকে আমরা ওইটার আন্তরিকতা দেখছি না। সেটা বড় বিনিয়োগকারী হোক আর ছোট্ট বিনিয়োগকারী হোক আর মাঝারি হোক, কতগুলো বিষয় একদম বাস্তব, সেগুলো পাঠ্যপুস্তকের বাইরে। যারা ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, মাঝারি ব্যবসায়ী বলেন, তারা যদি আপনি ডেবিট ক্রেডিট বলেন হয়তো বা বুঝবে না, ডেপ্রিসিয়েশন বলেন বুঝবে না, কিন্তু দিন শেষে তার কত লোকসান আছে কত লাভ আছে এটা কিন্তু ঠিক মতো বোঝে। আবার যেটা আপনি বলছেন যে আমাদের জিডিপি বাড়ছে, অর্থাৎ আমাদের সঞ্চয় বাড়ছে এক অর্থে। তো আমি একজন চাকরিজীবী হিসাবে বেতনটা নিয়ে গেলাম, নিয়ে বউর কাছে জমা দিলাম, খরচপাতি না করে বালিশের নিচে রেখে দিল, আমরা খেলাম আধা বেলা, কাপড় চোপড় খরচ কমালাম, বাচ্চাদের পড়াশোনাও কমিয়ে দিলাম, টিউটর রাখা বন্ধ করে দিলাম। এই প্রবৃদ্ধি বাড়া বা এই জিডিপি বাড়া সম্ভবত খুব একটা গর্বের নয়, অঙ্কটা বলা যাবে, কিন্তু গর্বের নয়, সম্মানেরও নয়, আবার বেঁচে থাকার জন্য যথেষ্ট নয়, পরবর্তী প্রজন্মের জন্য ভালো বার্তা নয়। ধন্যবাদ। আপনার কাছে পরে আবার আসবো আমি। ডক্টর মাহফুজ কবির, উচ্চ কর, দুর্নীতি এবং আমলাতান্ত্রিক জটিলতা, এই 3টি বিষয়ের কারণে এসএমই খাত কতটা ঝুঁকির মধ্যে পড়েছে কিংবা কতটা ঝুঁকির মধ্যে রয়েছে? এসএমই খাত কিন্তু সারা বাংলাদেশে সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি করে এবং আজকাল অনেক বড় ইন্ডাস্ট্রিগুলোরও কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে এসএমই খাত রয়েছে। এবং এই যেহেতু কর্মসংস্থানের জন্য এবং প্রবৃদ্ধির জন্য এই খাতটা অনেক গুরুত্বপূর্ণ, সুতরাং আমরা সবসময় বলে থাকি মুখে মুখে যে এসএমইর জন্য বিভিন্ন রকমের নীতি আছে বা তাদের জন্য প্রণোদনা আছে, কিন্তু সেই অর্থে কিন্তু আমরা খুব একটা পরিবর্তন দেখতে পাইনি এই অন্তর্বর্তী সময় সরকারের সময়ে যে এসএমইর জন্য একটা সুন্দর ভালো নীতি তৈরি করা। তো একটু আশা করছিলাম যে এখানে যেন কিছুটা অন্তত বাজেটারি সাপোর্ট বা যে কোনো ধরনের যে মানিটারি পলিসির দিক থেকে সাপোর্ট, তো সেটার জন্য আসে। সেই পুরনো একটা প্রায় 15 বছর আগের একটা এসএমইর জন্য ঋণ নীতিমালা তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু সেটার বাস্তবায়নের ক্ষেত্রে ধীরগতি দেখা যায়। তো এর মধ্যে থেকে আমরা একটু ধারণা করছিলাম যে যদি বাজেট থেকে একটা বড় রকমের তহবিল অন্তত তৈরি করার ঘোষণা আসতো, বা অন্তত যদি বাংলাদেশ ব্যাংকের দিক থেকেও কিন্তু কিছুটা সাপোর্ট আসতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তারা ঘুরে দাঁড়াতে পারতো। অনেকেই এর মধ্যে কিন্তু পুঁজি হারিয়েছেন এবং এই মুহূর্তে যে দেশের যেরকম বিনিয়োগের খরা চলছে,
এই অবস্থায় কিন্তু এই এসএমই খাতও অনেকটাই এই পরিস্থিতির শিকার। দুর্নীতির কারণে শুধুমাত্র কিন্তু বড়রা ক্ষতিগ্রস্ত হন না, মানে বড় যে সমস্ত ইন্ডাস্ট্রি তারাই হন না, আসলে সরকারের বড় বড় দপ্তরের কাছে যেতে পারে না, ব্যাংকগুলোর কাছে যেতে পারে না। তো এই অবস্থায় আসলে তারা এমনিতেই এক্সক্লুডেড। তার মধ্যে হচ্ছে যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, গ্যাসের দাম বেশি বা এই যে তারা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তো তারা ওই সুবিধাগুলো পান না। তো সুতরাং আমার কাছে মনে হয় কি যে এখন আমরা যদি তাদের জন্য নতুন করে একটা নীতির খসড়া তৈরি করি, আমরা তো নানা রকমের অধ্যাদেশ তৈরি করছি, প্রতিদিনই হচ্ছে, এখন তাদের জন্য যদি অন্তত কিছু নীতিগত কিছু একটা কাঠামো তৈরি করা হয় যে যাতে করে তারা একটু অন্তত মানে ভালো সুদে বা এটা টার্মে তারা ঋণ পান এবং একই সঙ্গে অন্যান্য সহায়তা পান, তো সেইভাবে করে আমাদের একটু নতুন করে চিন্তা করতে হবে তাদের দিকে। যে লক্ষ লক্ষ এসএমই যে এত কর্মসংস্থান তৈরি করছে গ্রামে গঞ্জে, তো তাদের দিকে তো তাকাতে হবে। তো ওইটা মানে যদি ভালো হয়, ওই এসএমই খাতের যদি একটা ভালো গ্রোথ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অন্তত কিছুটা স্বস্তির মধ্যে থাকতে পারবো যে না ঠিক আছে গ্রামে গঞ্জে কর্মসংস্থান হচ্ছে। তো এইভাবে আমাদের একটু চিন্তা করতে হবে। ধন্যবাদ। জনাব ফজলুল হক, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার ফলে অনেক শিল্প প্রতিষ্ঠান উৎপাদন কমিয়ে দিয়েছে, শ্রমবাজার এবং সার্বিক অর্থনীতিতে এর কি ধরনের প্রভাব পড়ছে শুনবো আপনার কাছে। তবে তার আগে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে বিস্তারিত শুনবো। দর্শক, মধুমতি ব্যাংক বিজনেস স্টকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান মধুমতি ব্যাংক বিজনেস স্টক, সঙ্গে আছেন সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের স্থবিরতা, গতি আনতে করণীয় কি। আমরা ফিরছি আলোচনায়। জনাব ফজলুল হক, বিরতির আগে যে প্রশ্নটি ছিল, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় অনেক শিল্প প্রতিষ্ঠান উৎপাদন কমিয়ে দিয়েছে, অনেকে বিনিয়োগ সংকুচিত করে আনছে, শ্রমবাজার এবং সার্বিক অর্থনীতিতে এর কি ধরনের প্রভাব পড়ছে। ধন্যবাদ। উৎপাদন ব্যয় বাড়ার অনেকগুলো কারণের ভিতরে দুইটা কারণ হচ্ছে যে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং ব্যাংকের মানে সুদের হার বৃদ্ধি, এটা একেবারে ডিরেক্ট ইম্প্যাক্ট পড়ে। এবং অর্থনীতি যেহেতু সেই অর্থে বেগবান না, যারা ধরেন আপনার লোকাল মার্কেটে যারা প্রোডাক্ট বিক্রি করছেন তারা, এবং শুধু দাম বৃদ্ধি, একদিকে দাম বৃদ্ধি, অন্যদিকে চাহিদা কম, এর ফলে যিনি উৎপাদনকারী তিনি কিন্তু বাধ্য হচ্ছেন উৎপাদন কমিয়ে দেওয়ার জন্য। কারণ বাড়তি উৎপাদন তার বাড়তি আরো লোকসান এবং তার আরো ক্যাপিটাল ওইখানে আটকে যাওয়া, যেটা বলি ক্যাপিটাল ওইখানে গিয়ে তার তারপরে রানিং ক্যাপিটালের প্রবলেম হবে। তো এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের খুব বেশি কোনো চেষ্টা নাই। এবং আমরা যদি ঠিক পূর্বের আলোচনায় যাই, এবং মাহফুজ সাহেব যেটা বলছিলেন যে সরকারের প্রধান তিনটা প্রায়োরিটির ভিতরে আনফর্চুনেটলি আমাদের এই যে অর্থনীতির বেগবান করার বিষয়টা নাই। এটা খুবই আনফর্চুনেট, একজন ব্যবসায়ী হিসেবে আমার কাছে এটা খুবই দুর্ভাগ্যজনক। অন্য তিনটা প্রায়োরিটি নিয়ে আমাদের একজন নাগরিক হিসেবে কোন রকম কোনো আপত্তি নাই, কিন্তু অর্থনীতি যদি ঠিক না থাকে, অন্য সবকিছু ঠিক হওয়ার পরে এটা যদি ঠিক না হয়, তখন তো আবার আমাদের খায় হায় করতে হবে। সো এই জায়গাটা একটু বিশেষ মনোযোগ দেওয়া দরকার ছিল, যেটা এখন পর্যন্ত অনুপস্থিত। এবং আমার কাছে মনে হচ্ছে অর্থনীতির একটা জায়গায় সফলতা এসেছে, যে লুটপাট, যেটা ব্যাংকিং খাতের যে লুটপাট, অর্থ পাচার, সেইটা অনেকাংশেই বন্ধ হয়ে গেছে। কিন্তু অন্যান্য জিনিসগুলো এই রিজার্ভ বাড়া না বাড়ায় ইন ট্রু সেন্স অনেক সময় অনেক কিছু আসে যায় না। এটা হয়তো আমাদের একটা আর্থিক নিরাপত্তা দিচ্ছে, কিন্তু আর্থিক নিরাপত্তার পাশাপাশি এই যে যিনি মোস্তফা কামাল ভাই বললেন যে 1 লক্ষ শ্রমিক নতুন করে বেকার হয়েছেন, তাদের বিষয়ে কোনো চিন্তা ভাবনা নাই। এবং যেটা আমরা এই ব্যবসায়ী হিসেবে বলছিলাম, এবং মোস্তফা কামাল ভাই সাংবাদিক হিসেবে বলছেন যে সবার সঙ্গে বৈঠক হচ্ছে, কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হচ্ছে না। এবং এইখানে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার হয়তো আছে, আমি জানি না ঠিক, কিন্তু যেইটি কারণ থাকুক এইখানে ফোকাসটা হয় নাই। এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য অনেক রকম ঢাকঢোল পেটানো হচ্ছে, অনেক রকম আয়োজন করা হচ্ছে, যে বিনিয়োগ করার জন্য যেই পূর্ব শর্তগুলো, বিনিয়োগের যে গুণগত মান, বিনিয়োগ করার যে পরিবেশ, বিনিয়োগ করার জন্য বিদ্যুৎ, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিশ্চয়তা, আপনার ব্যাংক ব্যবস্থার একটা স্থবিরতা দূর করা, আপনার জ্বালানির সরবরাহের নিশ্চয়তা দেওয়া, প্লাস আরো ইনফ্রাস্ট্রাকচারের অনেকগুলো বিষয় আছে। তো এগুলোর নিশ্চয়তা না দিয়ে, এগুলোর উন্নতি না করে আপনি শুধু যদি বিজ্ঞাপন দেন আমাদের এখানে আসেন, আমাদের অনেক সুবিধা আছে, ওইটা খুব বেশি কাজে লাগবে না। এবং যিনি বিনিয়োগ করবেন, আমি আগেও বলেছি, উনি কিন্তু এই সব কিছুর আদ্যপান্ত খবর না নিয়ে বিদেশ থেকে কেউ 1 টাকাও বিনিয়োগ করতে আসবে না। ব্যবসা বাণিজ্যে যে শুধু রিজার্ভ বাড়ানোই যে একমাত্র বিষয় না, সেই জায়গা থেকে আমাদের মনে হয় যে আমাদের যারা পলিসি মেকার আছেন তাদের এই ধারণা থেকে বেরিয়ে আসাটা জরুরি।
জি, ধন্যবাদ আপনাকে জনাব মোস্তফা কামাল। আপনি কি মনে করেন সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক নীতিগুলো উদ্যোক্তাদের আস্থা ফেরাতে সক্ষম? তাদের প্রচার এবং তাদের প্রকাশনায় এবং তারা যে আশ্বাস দিচ্ছেন তাতে একটু আশাবাদী হওয়ার মতো, কিন্তু তাদের আবার এই কথাও মনে রাখতে হচ্ছে যে বাংলাদেশে গত অভ্যুত্থানে বা বিপ্লবে শুধু শেষ পর্যন্ত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পালাননি, মসজিদের খতিব পালাননি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরও পালিয়েছিলেন। তিনিও কিন্তু সুন্দর সুন্দর কথাই বলতেন। বাংলাদেশে কিন্তু এটা রেকর্ড যে একজন গভর্নরও পালাতে পারেন। বর্তমান যিনি গভর্নর আছেন তিনি আশাবাদ দেখাচ্ছেন। ঠিক সমান্তরালে আপনি দেখেন একটা বাজেট গেল মাত্র, আমাদের বাজেট সংশ্লিষ্ট অন্যতম প্রতিষ্ঠান অথবা একমাত্র বললেও ভুল হবে না, সেটা হচ্ছে এনবিআর। এই এনবিআর সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি কাজ করে মে মাসে। এই মে মাস কিন্তু এবার তাদের ছিল শাটডাউন, কোনো কাজে হয়নি অর্থাৎ। এরপরে আছে জুলাই মাস। জুলাই মাস মাত্র তাদের আন্দোলনটা একটা স্থিমিত হয়েছে, কিন্তু এটাও স্থিমিত হওয়া নয়। এরই মধ্যে এনবিআরের যিনি চেয়ারম্যান তিনি একটা আভাস দিয়েছেন যে আগামীতে রাজস্ব আদায়ের অবস্থা খুব একটা ভালো হবে না। অর্থাৎ আমাদের ব্যবসায়ীরা এই খবরগুলো কিন্তু প্রতিনিয়ত জানেন এবং ক্ষেত্র বিশেষে আমাদের গণমাধ্যম কর্মীদের চেয়ে আরও আগে জানেন এবং বিশদভাবে জানেন। এই অবস্থা কিন্তু আশাবাদী আমরা হতে পারি না। তারপরও সময় শেষ হয়ে যায়নি। এখনও যদি ব্যবসায়ীদের সাথে সরকার একটা সংযোগ তৈরি করতে পারে, একটা আস্থা তৈরি করতে পারে, নিশ্চয়ই সেটার একটা অবসান হবে। আরেকটা দুঃখজনক বিষয় যোগ না করলেই নয়, গত আন্দোলনে দুটো শব্দ কিন্তু খুব ব্যবহার হয়েছে। একটা হচ্ছে বিনিয়োগের কথা আসেনি, কিন্তু নিয়োগের কথা এসেছে। অর্থাৎ চাকরিতে নিয়োগ, কোটা, সেটার সাথে কিন্তু নিয়োগের প্রশ্ন, শুধু সরকারি চাকরিতে। কিন্তু বেসরকারি সেক্টরে যে নিয়োগের বিশাল এক ক্ষেত্র, সেটা বোধহয় তারা শিক্ষার্থীরা ওইভাবে গ্রাহ্য করেনি অথবা আমলে নেয়নি। এখনো কিন্তু তাদের আমলে নেওয়ার সুযোগ আছে। আরেকটি হচ্ছে শিক্ষা আর অর্থনীতি। 1% শুধু হয় সরকারি চাকরিতে, আর 99% হয় বেসরকারি চাকরি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান। এই ক্ষেত্রে শিক্ষার্থীরা বিশেষ করে তারা এই দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার বা বেগবান করার, প্রকারান্তরে সরকারকে সহযোগিতা করার নানান উপাদান তাদের হাতে এখনো আছে। তারা বলতে পারেন যে বিভিন্ন মিল কারখানা, তো মিলগুলো বন্ধ থাকবে কেন? যদি ওইসব মিল ফ্যাক্টরির মালিকরা অভিযোগ দৃষ্টে অপরাধী হয়ে থাকে, শাস্তি হতে পারে, কিন্তু মিল ফ্যাক্টরি বন্ধ থাকবে কেন? এই কথা অর্থনীতিবিদরা যত না জোর দিয়ে বলতে পারেন, আমার বিশ্বাস শিক্ষার্থীরা আর একটু বেশি জোর দিয়ে বলতে পারেন, এবং সেটা তাদের দায়িত্বের অংশ। অন্তত গোটা অর্থনীতির জন্য না হোক, তারা যে ওই নিয়োগ চেয়েছিল, তারা যে ওই কোটা প্রথার বিরোধিতা করেছিল, কারণ বেসরকারি সেক্টরে কিন্তু কোটা নাই, ওখানে প্রতিযোগিতার মধ্য দিয়ে হয়, মেধাবানদের ওখানে চাকরি হয়, ওখানে কোটা বাঁচতে হয় না। তো এই ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতি আবেদন থাকবে, তারা এমন এমন বিষয়ে ব্যস্ত থাকছে বা ব্যস্ত রাখা হচ্ছে তাদেরকে, ওই ক্ষেত্রে তাদেরকে যদি অন্তত এই একটা পয়েন্টসে যোগ করা যায়, একটু সম্পৃক্ত করা যায় বা একটু প্রণোদনাও দেওয়া যায় বা বোঝানো যায়, আমার বিশ্বাস এই সরকারের একটা বিশাল দায়িত্ব। তো এই পাটাতন যদি একটু নড়াচড়া করে, অর্থনীতির দিকে দৃষ্টি দেয়, বিশ্বাস আমাদের গোটা অর্থনীতির মধ্যে একটা চাঞ্চল্য আসতে বাধ্য। সেই ক্ষেত্রে তখন শুধু রিজার্ভের বড়াই করতে হবে না, শুধু রেমিটেন্সের উপর ভর করতে হবে না, নিশ্চয়ই স্বাভাবিকভাবে আমাদের অর্থনীতি একটা গতি পাবে। ধন্যবাদ আপনাকে জনাব ফজলুল হক। নতুন ও তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারি নীতি ও সহায়তা কাঠামো কতটুকু অন্তর্ভুক্তিমূলক? প্রথম কথা হচ্ছে সামগ্রিকভাবে ব্যবসার পরিবেশ যদি ভালো না হয়, হ্যাঁ, নতুন উদ্যোক্তাও কিন্তু তৈরি হবে না। নতুন উদ্যোক্তা তৈরি হবে না এই কারণ একজন নতুন উদ্যোক্তা, মানে ধরেন আমার ছেলে যদি একজন উদ্যোক্তা হতে চায়, সে যখন দেখবে যে বাবাই তার ব্যবসা চালাতে হিমশিম খাচ্ছে, সে নতুন বিনিয়োগে আসবে কিনা 3 বার ভাববে, এবং তার আবার মূলধন লাগবে। তখন আমি স্ট্রাগল করছি, আমি কিভাবে আমার ছেলেকে আবার নতুন মূলধন দিব। এটা কিন্তু একেবারে সামগ্রিক পরিবেশ যতক্ষণ উন্নতি না হবে, ততক্ষণ নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য শুধুমাত্র আহ্বান করলেই হবে না, তাদেরকে তো একটা পরিবেশ দিতে হবে। উদ্যোক্তাকে তো একটা পরিবেশ দিবেন। আপনি যদি নীতি নির্ধারকদের সামনে 3টে সংস্কারের পরামর্শ দেন যা ব্যবসা বাণিজ্য বিনিয়োগের গতি আনবে, সেই সুপারিশটা কি হবে? ব্যাংকিং খাতে একটা জায়গা চমৎকার হয়েছে, আমি বলবো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটা কাজ চমৎকার হয়েছে, যে আমি যেটা আগেই বলেছি
যে আমাদের রিজার্ভ বাড়ছে এই কারণে যে আমাদের লুটপাটটা আমরা বন্ধ করতে পেরেছি ব্যাংকিং খাতের। কিন্তু ব্যাংকিং খাতের বাস্তবতাটা হচ্ছে ব্যাংকে যারা কর্মকর্তা তারা মানে এক ধরনের ভীতির ভিতর দিয়ে চলছেন, যেটা প্রাইভেট ব্যাংক বলেন, সরকারি ব্যাংক বলেন, বিভিন্ন কারণে, সেটা আপনারা সবাই জানেন। তো সেই কারণে তারা কোনো রকম মানে একেবারে মানে বইপত্রে যেভাবে লেখা আছে তার বাইরে তারা একটা শব্দ উচ্চারণ করছেন না, এবং এইভাবে মানে ব্যবসা চলে না। তো নীতি নির্ধারকদের এই জায়গাটাতেও মনোযোগ দিতে হবে। অক্সিজেন, হ্যাঁ, অক্সিজেনটা যাতে আসে সেইটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। চমৎকার, আপনি খুব চমৎকার কথা বলেছেন যে জানলা বন্ধ করে দিলাম কিন্তু আমি যারা ঘরের ভিতরে আছেন অক্সিজেনের অভাবে মারা যাবে। তো এই জায়গাটাই সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া দরকার, এবং ব্যবসায়ীদের আস্থায় আনার জন্য নতুনত্ব আনা এইখানে, এবং যেটা আপনি বলেছেন নতুন উদ্যোক্তা তৈরি করা, তরুণদেরকে ব্যবসায় আনা। তাদের যদি, যেটা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, তোমরা চাকরি না খুঁজে তোমরা নিজেরা চাকরি দাও, তো তাদের চাকরি দেওয়ার তো পরিবেশটা তৈরি করতে হবে। এবং দেখেন আমি একটা জিনিস বলি, এবার বাজেটে নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এবং তরুণদের উৎসব পালন করার জন্য আরো 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবারের বাজেটে। তো এইটা আমার কাছে একেবারেই বোধগম্য না। 100 কোটি টাকা প্রথমত যে বরাদ্দ করা হয়েছে সেইটা কিভাবে বন্টন হবে, সেইটা নতুন উদ্যোক্তাদের কাছে কিভাবে পৌঁছবে, সেইটার নীতিমালা করতে করতে হয়তো আগামী বাজেট আবার চলে আসবে। আমাদের অভিজ্ঞতা যা বলে, অর্থনীতির এই সময়ে মানে এইরকম ক্রাইসিসের সময়ে উৎসবের জন্য 100 কোটি টাকা, আমি সেই কথাতে আসছি পরে, কিভাবে মাথায় আসে? তার মানে আপনি দেখেন, আপনারা যেটা বলছিলেন লক্ষাধিক মানুষ তার চাকরি হারিয়েছে, তার মানে আপনার কাছে উৎসবটা যতখানি গুরুত্বপূর্ণ ততটুকু গুরুত্বপূর্ণ হচ্ছে নতুন উদ্যোক্তা তৈরি করা। কিন্তু তরুণরা উৎসব করবে, আমি এইটা আরেকদিন বলেছি যে তরুণদেরকে আপনি বলেন তরুণরা যদি আপনি তাদেরকে উদ্যোক্তা বানাতে পারেন তাহলে তরুণদের উৎসব করার জন্য আপনি আলাদা করে সরকারি কোনো বরাদ্দ লাগবে না, তারা তাদের নিজেদের আয় দিয়েই উৎসব করতে পারবে। সো এই যে দৃষ্টিভঙ্গির যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে কি যে এইটা ওই 100 কোটি টাকা বরাদ্দ আমার কাছে মনে হচ্ছে যে ও তরুণদের উৎসব করতে দিলাম, যে ভাই তোমরা হ্যাপি থাকো, তোমরা টাকা পয়সা নিয়ে উৎসব করো, এইরকম একটা সরকারের কাছ থেকে আমি প্রত্যাশা করি। সরকারের খুব বেশি বাস্তবমুখী হওয়া উচিত ছিল, যে ওইখানে ওই 100 কোটি টাকা তরুণদের উৎসবের জন্য বরাদ্দ না দিয়ে যদি 190 কোটি টাকা উৎসবের জন্য একটা 10 কোটি টাকা রাখতে পারে, একটা তরুণদের জন্য উৎসব, জুলাই আন্দোলনের একটা বর্ষপূর্তি বা অন্য কোনো জায়গায় আমি যদি মনে করি 190 কোটি টাকা বরাদ্দ করতে তরুণদের মানে নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যেটা ভয়ের জায়গা, যে এই 100 কোটি টাকা যেটা বরাদ্দ হয়েছে সেই 100 কোটি টাকা কিভাবে বরাদ্দ হবে, কিভাবে পাওয়া যাবে, এই সরকারের যেই মানে কাজকর্মের যে গতি, তাতে আমি ব্যক্তিগতভাবে আশঙ্কা করি ওই মানে এই বাজেট শেষ হওয়ার আগে এই টাকা ডিসবার্স শেষ পর্যন্ত কতটুকু হবে সেই বিষয়ে আমার সন্দেহ আছে। মানে যেভাবে মানে সরকারি কাজকর্ম গত 10 মাসে চলছে। এবং আরেকটা জিনিস দেখেন যে আমাদের ফেব্রুয়ারিতে ইলেকশন হবার কথা, মানে এখন থেকে আরো আপনার 7 মাস সময়, তারপর ইলেকশন যাবে, নতুন একটা সরকার আসবে, নতুন একটা সরকার এসে তার আবার বুঝতে সময় লাগবে। সো আগামী রাফলি একটা বছর, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ও, নির্বাচন নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন সেটা ভিন্ন আলাপ, আমি ধরে নিলাম ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, তাহলেও আগামী 1 বছরে সরকার যেহেতু আর কয়েকদিন পরে তাহলে বলবে এমনিতেই অর্থনীতি সরকারের টপ 3 এজেন্ডাতে নাই, মাহফুজ সাহেব যেটা বলছিলেন, আর যখন ইলেকশনটা আরো কাছে চলে আসবে তখন সরকার আর এই মুডে থাকবেই না, যতটুকু তার অর্থনৈতিক গুরুত্ব তিনি দিচ্ছেন তখন হয়তো এটা একেবারে জিরোতে চলে যাবে, এটা একটা আশঙ্কার জায়গা। এবং নতুন সরকারের প্রথম কয় মাস, সো আগামী 1 মাসে অর্থনীতির এই সমস্ত আপনি সংস্কার বলেন বা আপনি যে পরিবর্তন বলেন, যেভাবে বলেন, বড় ধরনের কোনো পরিবর্তন হবে এটা আমি ঠিক আশা করতে পারছি না। এই বিনিয়োগ পরিস্থিতির বড় কোনো উন্নতি মানে আমি আশা করি না, আমার মনে হয় না কেউ আশা করে। ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনার শেষ পর্যায়ে ডক্টর মাহফুজ কবির, আগামী 6 থেকে 12 মাসের মধ্যে অর্থনীতিতে গতি ফেরাতে কি ধরনের বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া উচিত হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে এখন আমাদের এই প্রায়োরিটিটাকে একটু মানে লিস্টটাকে একটু বাড়াতে হবে। মানে এই 3টা যে আছে অগ্রাধিকার, তার সঙ্গে অর্থনীতিতে গতি ফেরানোটাও একটা বড় অগ্রাধিকার হওয়া উচিত। এবং সেটার জন্য আমি মনে করি যে বিনিয়োগটা সবচেয়ে বড় একটা ইনস্ট্রুমেন্ট। এবং সেই জায়গাতে একটা যদি আমরা নীতির কথা চিন্তা করতে পারি, যে বিনিয়োগ একটা নীতিমালা, তো সেইটা অবশ্যই করা যায়। এবং সেটার জন্য কিন্তু এখন একটু শক্ত করে আর কি একটু চিন্তা করতে হবে এবং স্টেপ নিতে হবে। তো এইটা একটা করা যায়। আর এর পাশাপাশি আসলে এই সবাইকে আস্থায় নিয়ে আসার জন্য আমি মনে করি যে এখনই উদ্যোগ নিতে হবে। তো আমরা তো যেহেতু এই বিভিন্ন রকমের আলাপ আলোচনা দেখছি, এখন এটার সঙ্গে যদি আমরা প্রতি সপ্তাহে অন্তত না পারি 15 দিনে যদি একটা আলাপ আলোচনা করতে পারি ব্যবসায়ীদের সঙ্গে, মানে এই অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা পরিষদ তারা এটা করতে পারে এবং এটা খুবই সম্ভব।
প্রথমে কথাবার্তা ছিল যে এই প্রতি মাসের প্রথম সপ্তাহে যে এই অন্তত 2টি বিদেশি যে কোম্পানিগুলো আছে, মানে বিশেষ করে চায়না এবং সাউথ কোরিয়া, তাদের সঙ্গে এটা আলাপ আলোচনা করা হবে, কি তাদের কি সমস্যা শোনা হবে, তো সেটারও কিন্তু কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। তো আমি মনে করি যে প্রতি মাসে অন্তত 2বার বসতে পারলে আমি মনে করি যে ব্যবসায়ীদের মনের দুঃখ বা তাদের যে কী সমস্যাগুলো হচ্ছে সেগুলো কিন্তু জানা যাবে এবং তখন এই নীতিগুলো নতুন করে প্রণয়ন করা যাবে। আর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে ব্যাংকিং খাতকে আর একটুখানি প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং আগামী যে মুদ্রানীতি, তো সেইটাতে একদম পরিষ্কার নির্দেশনা থাকতে হবে এবং সেরকম একটা অবস্থা তৈরি করতে হবে যাতে করে ব্যবসায়ীরা মানে অন্তত কিছুটা কমফোর্ট জোনে চলে যান এবং তারা বিনিয়োগ করার জন্য একটু উৎসাহী হন। তো সেইভাবে করতে পারলে আমি মনে করি যে অর্থনীতিকে আবার এটা সুন্দর করে মানে দাঁড় করানো সম্ভব, একটা শক্ত ভিত্তির উপরে দাঁড় করানো সম্ভব। কিন্তু সময় লাগবে, কিন্তু অন্তত যদি আমরা শুরুটা করতে পারি ভালোভাবে, তাহলে সেক্ষেত্রে আশা করি যে এই অর্থনীতি একেবারে যে এখন কেমন যেন একটা অবস্থায় চলে গেছে, মানে সবাই হতাশ, তো এই হতাশাটা যদি আমরা কিছুটা দূর করতে পারি তাহলে আমি মনে করি ব্যবসায়ীরা নিজেরাই কিন্তু নিজেদের উদ্যোগে আবার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবেন। তো সেইটাই আসলে আমার মানুষের প্রত্যাশা এবং সেইভাবেই আসলে আমাদের নীতিগুলোকে ঠিক করতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, বিনিয়োগ শুধু অর্থনৈতিক সূচক নয়, এটি একটি দেশের ভবিষ্যতের প্রতিচ্ছবি। সুতরাং সংস্কার, বিচার, নির্বাচনের পাশাপাশি বিনিয়োগ, ব্যবসা, বাণিজ্য এবং অর্থনীতিকেও গুরুত্বের তালিকায় সামনের দিকে রাখতে হবে। সমস্যাগুলোর গভীর, কিন্তু সমাধান অসম্ভব নয়। এক্ষেত্রে প্রয়োজন সদিচ্ছা, প্রশাসনিক স্বচ্ছতা এবং বাস্তব ভিত্তিক সংস্কার। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, পরিবেশ পেলে বিনিয়োগ আসবেই। সুতরাং বিনিয়োগের পরিবেশ তৈরিতে সরকারকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে, প্রতি বছর 22 থেকে 25 লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করছে। বিনিয়োগ না হলে বিপুল সংখ্যক বেকার তরুণদের বহু কিছুকে রাষ্ট্রকেই বহন বা ভোগ করতে হবে। দর্শক, আজ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।